পদ্ম পাপড়ির ন্যায় পেলবো সঙ্গে, ভালো করে আমার হাতে ছ লাগেনি এখনো। সেই শরীরে তুই আঘাত করলি অমানুষ, যন্ত্রণা দিলি, মন চায় তোকে বমিতে পুঁতে ফেলি, কিন্তু করুণা করে বাঁচিয়ে রাখলাম, কারণ তোর পরিবার তোর আয়ে বেঁচে থাকে। অর্ধমৃত হয়ে মাটিতে পড়ে আছে লালচান। রাজ বরকতকে আদেশ দিয়ে বলল, বাজার হাতে একটা রিস্কে নিয়ে একে তার পরিবারের নিকট দিয়ে আয়। যে ভাইজান, এক্ষুনি আমি বাজারে যাইতাছি। রাজ দোতলায় চলে গেল, শিখার রুমে গেল না, কাউকে আর কিছু বলল না। অপেক্ষা তার পিতার আসার তাবলিগ থেকে। এই ভিতরে সে বাসরটা সেরে ফেলবে, শিখাকে ইজি করতে হবে তার সঙ্গে। রাজের নীরবতায় আতুরি সুফিয়া ভয়ে আরও তটস্থ হয়ে গেল। জুবায়ের রাতে এলে আমেনা তাকে ফকিরের বিষয়ে জানালো। জুবায়ের বলল, একদম ঠিক আছে, বেশ করেছে রাজ, নইলে শিখার কাজ আমি করতাম। পরের দিন বিকালে আদুরি শিখাকে থিতু গলায় বলল, কাল শুক্রবার রাতে তোমার বাসর ঘর উদযাপন হবে। দুপুরে ভালো করে গোসল করে নিও, চুল সাবান দিয়ে ধুয়ে নিও। ভাইয়া বলেছে তোমাকে বিউটি পার্লার থেকে সাজিয়ে আনা হবে, বউ সাজে। বিয়ের গহনা, মেকআপ, স্যান্ডেল, সেই শাড়ি ওড়না সব আছে তো? হ্যাঁ আছে আপা, আচ্ছা তাই হবে, উনি যেমনটা চেয়েছেন। আদুরি চলে গেল। শিকার ভেতরে অচেনা তাণ্ডব শুরু হলো। দ্রিম দ্রিম করছে বুকের ভেতরে। বিয়ের সময়কাল গড়ালেও রাজের সঙ্গে সে নতুনের মতোই, মাত্র অল্প কয়েকবার দেখা হয়েছে তাদের। শরীর ও মনের তেমন কোনো ঘনিষ্ঠতায় হয়ে ওঠেনি। তুমুল অস্থিরতায় বিনিদ্র রজনী কাটল শিখার। রাত্রির শেষ প্রহরে নয়ন জুড়ে ঘুম নামল। জুবাইরের নেতৃত্বে 3 জন ছেলে রাজের পুরো রুমকে পুষ্পশোভিত করে দিল। বাসর ঘর প্রস্তুত। সন্ধ্যার পর রাজ জুবাইরকে ধন্যবাদ দিল এবং বলল, রাতে তোকে ডাকবো, আমার ক্যামেরা দিয়ে তুই আমাদের কিছু যুগলবন্দি ছবি তুলে দিস। অভিনন্দন রাজ, মধুময় হোক তোদের ফুলসজ্জা রাত্রি। বলেই জুবাইর নিচে নেমে এলো। শহরের পার্লার থেকে শিখাকে সাজিয়ে এনে তার রুমে বসিয়ে রাখা হয়েছে। রানী সুমনা ডলি শিখার সাথে এটা ওটা বলে তামাশা করছে। শিখা মিটমিটিয়ে হাসছে। রাত 9টার দিকে ডলি ও জুবাইরের নানি বৌসজ্জিত শিখাকে নিয়ে দোতলায় গেল। চাপানো দরজায় রঙিন ফিতে দেওয়া ছিল। ডলি বলল, ফিতা টান দিয়া ভিতরে যাও, পালঙ্কের মাঝখানে ওইটা বসে থাকবা, আমি আর নানি চইলা যাই। শিখা তাদের অনুরোধ করলো ভিতরে যাওয়ার জন্য। তোমার জামাইয়ের নিষেধ আছে, সে কইছে তার রুমে আজ শুধু তোমার পা পড়ব, অন্য কারো পাও যেন ওই রুমের ভিতরে না যায়, কারণ এই রুম আজ তোমার লাইগা সে সাজাইছে, বলল নানি হারিসা খাতুন। পরে সে ও ডলি সিঁড়ি ডিঙিয়ে নিচে চলে গেল। রাজরুমের বাইরে একপাশে দাঁড়িয়ে শিখাকে দেখছে। তার গায়ে অফ হোয়াইট কালারের পাঞ্জাবি, পরনে কালো প্যান্ট, হাতে গোল্ডেন কালারের ব্র্যান্ডের ঘড়ি। শিখা ফিতা টান দিয়ে রুমের ভেতর ঢুকলো। কেউ নেই ভিতরে। খালি রুমে ক্যাসেট প্লেয়ারের মাঝামাঝি ভলিউমে কুমার শানুর চমৎকার একটা গান বেজে চলেছে। প্রিয় শিল্পীর কণ্ঠের গানে সে বিভোর হয়ে গেল। শিখা তাদের কথা মতন কাতান শাড়ির কুচি আগলে ধরে পালঙ্কের মাঝখান বরাবর উঠে বসলো। সে দেখল পালঙ্কেও গোলাপের পাপড়ি বিছানো। শিখা ঘোমটার ফাঁক দিয়ে সম্মোহিনী চোখে পুরো রুম দেখছে, দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে। অজস্র রক্তিম গোলাপের সমারোহ। পালঙ্কের প্রতিটা খুঁটি গোলাপে ঢেকে আছে। গোটা রুম জুড়ে মাদকতাময় পরিবেশ। শিখার নাকে তাজা ফুলের সেদগন্ধ ভেসে আছে। কিন্তু উনি কই? কল্পনার রেশ কাটতে না কাটতে দরজা দখল করে দাঁড়ালো রাজ। শিখা রাজের অস্তিত্ব টের পেতেই কেঁপে উঠল। রাজ রুমের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল ভিতর থেকে। পালঙ্কের সামনে এসে দাঁড়ালো। শিখা নেমে রাজের 2 পা ছুঁয়ে সালাম দিল। এটা মা নুরি তাকে শিখিয়ে দিয়েছে। রাজ শিখার 2 বাহু ধরে দাঁড় করালো, বলল, তুমি আমার নেশার পেয়ালা, যত পান করবো তৃষ্ণা মিটবে না। রাজ শিখাকে পালঙ্কের কিনারায় বসালো। শিখা 2 পা ঝুলিয়ে বসে আছে। রাজ পর্দার পেছন থেকে একটা গোলাপে তোড়া নিল। শিখার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। 2 হাত প্রসারিত করে শিখার দিকে গোলাপগুলো এগিয়ে দিল। প্রেমিক চাহনিতে চেয়ে রোমাঞ্চকর স্বরে বলল, পৃথিবীর সব বাগান হতে 100 কোটি লাল গোলাপ তোমায় উপহার দিলাম, ভালোবেসে গ্রহণ করো। শিখা লজ্জাবনত চোখে কম্পিত হাতে গোলাপের তোড়াটা ধরল। রাজ বলল, এই পুরো রুমে 100 কোটি গোলাপের স্থান হয়নি, কয়েক হাজার গোলাপ এই রুমের ভেতরে গিয়েছে। শিখা টলছে অনবরত। গানটা অনবরত বেজে যাচ্ছে। সে গানের প্রতিটা কথায় শিহরিত হয়ে যাচ্ছে গোপনে। রাজ গানের সঙ্গে সঙ্গে চাপা স্বরে নিজেও ঠোঁট মেলালো এবং শিখার ঘোমটা সরিয়ে নিয়ে একটু অভিনয় করলো এক্সপ্রেশন দিয়ে। শিখা বিমুগ্ধ হয়ে গেল। পরক্ষণে রাজ শিখার ধবধবে 2টো পায়ের পাতাকে নিজের 2 হাত দিয়ে মিলিয়ে ধরলো পাশাপাশি করে। মুখ ঝুঁকে 2 ঠোঁট চেপে ধরে গাঢ় চুম্বন করতে লাগলো। শিখা প্রায় বেহুশ। এ দেখি সত্যি হিরোর মতো গাইতে পারে, অভিনয় পারে, নায়কদের মতো রোমান্স করতে পারে।
শিখার দম বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে চৈত্রের মাঠ, বারবার শুকনো ঢোক গিলছে। রাজ নেশাতুর চোখে একটু মুখ তুলে শিখার দিকে চাইল। শিখা রাজের দিকে এখনো চোখ ফেলতে পারছে না। সে পালঙ্কের খুঁটি ধরে ফেললো শক্ত করে এক হাত দিয়ে, নয়তো পড়ে যাওয়ার উপক্রম। রাজ উঠে গিয়ে এক গ্লাস পানি এনে দিল শিখাকে। মৃদু হেসে বলল, পানি খাও রাজবধূ। নিজের তৃষ্ণাটা না মেটালে আমার তৃষ্ণাটা মেটাবে কি করে? শিখা দুহাত বাড়িয়ে পানির গ্লাস নিল, পুরো গ্লাসের পানি সবটুকু খেয়ে নিল। আরও দেব জল? না। অস্ফুট স্বরে বলল শিখা। শিখা ওভাবেই বসে রইল, দুই পা ঝুলিয়ে। রাস্তার টেবিলের ড্রয়ার থেকে একটা ফাইল বের করলো। ফের এসে শিখার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। শিখার হাতে ফাইলটা এগিয়ে বলল, বাসর ঘর উপলক্ষে আমার হৃদয় হতে তোমার জন্য প্রীতি উপহার, খুলে দেখো। শিখা চমকে গেল, নমনীয় কণ্ঠে বলল, দেখতে হবে না, আপনি বলেন। ঢাকায় আমার একটা ফ্ল্যাট তোমার নামে দিলাম। শিখার অনুভূতি সপ্ত আকাশে পৌঁছে গেল। তার নয়ন কোণে বিন্দু বিন্দু অশ্রুকণা জমাট হচ্ছে। রাজ তা দেখলো, উঠে দাঁড়ালো, ক্যাসেট অফ করে দিল, পেছনে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, বুকের উপর দুহাত গুজে। পুরু অথচ মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলো, প্রজাপতি, ফুলসজ্জা পছন্দ হয়েছে? খুব। আমার রুম পছন্দ হয়েছে? অনেক। বাসর কিভাবে উদযাপন করতে চাও? এমন কিছু ভাবিনি। ঘুমাতে চাও? না। গল্প করতে চাও? আপনার ইচ্ছা। তোমার কোনো ইচ্ছা নেই? না। আমি যদি নীরব করে পেতে চাই তোমাকে? আজ গল্প হোক। কাঙ্ক্ষিত এই রাতকে স্মরণীয় করতে চাও না? এই রাতে স্বামী স্ত্রী যা করবে তাই তো স্মরণীয় হয়ে রবে। মোলায়েম স্বরে জবাব দিল শিখা। চমৎকার, বুদ্ধি দিয়ে তো আনসার দিয়েছো। আমার কাছে এসো নেমে। শিখা আস্তে করে নেমে রাজের সামনে গিয়ে দাঁড়ায়। তোমার তো অনেক সাহস। এই মুহূর্তে আমি তোমার সাহসের মিনিমাম নিশানা দেখতে চাই। শিখা ভিড়মি খাওয়া চোখে রাজের দিকে তাকালো। আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে এবং মুখে চুমা খাবে? তোমার জড়তা কাটানোর এটা প্রথম ধাপ। নাও, স্টার্ট করো। প্রয়োজনে আমি চোখ বন্ধ করে রাখবো। শিখা থরথর করে কাঁপছে। তার ভিতর মহাপ্রলয় শুরু হয়েছে। এটা যে তার জন্য অসম্ভব বিষয়। সে মিনমিনে স্বরে মিনতি করে বলল, আমাকে কিছুক্ষণ সময় দিন। আচ্ছা, আবেদন মঞ্জুর হলো। ওহো, তুমি দাঁড়াও, আমি জুবাইরকে ডেকে আনি। তোমার আমার ছবি তুলে দেবে। আমি রিল ভরে এনেছি। রাজ নিচে গিয়ে দেখলো জুবাইয়ের রুমে নেই। আমেনার রুমে গিয়ে জানতে চাইলো, চাচি, জুবাইর কই? সে কিছু ছবি তুলে দেওয়ার কথা আমাদের। জুবাইর তো আরো আগেই মোটরসাইকেল নিয়া বাইর হইয়া গেছে বাবা। কইল রাতে আইব না, কি জরুরি কাম আছে তাই বাইরে। রাতে বাইরে ওর কি কাজ বুঝলাম না। ভেবে বিস্মিত মনে রাজ দোতলায় চলে গেল। দেখলো শিখা ক্লাসের বাধ্য ছাত্রীর ন্যায় একই স্থানে দাঁড়িয়ে আছে, স্থানভূত হয়ে। মাথায় লাল ঘোমটা পরিহিত শিখার দৃষ্টি অবনত ও লাজুক। রাজ রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে বলল। শিখা রাজের কথা শুনল অনুগত হয়ে। রাজ বিভিন্ন পোজে শিখার কিছু ছবি তুলে দিল। পালঙ্ক ও বরাবর দেয়ালে বাসর ঘর লেখা রয়েছে। শিখা পালঙ্কের মাঝখানে গিয়ে আঁচল মেলে ও শাড়ির কুচিগুলো পায়ের চারিপাশে ছড়িয়ে বসলো রাজের ইচ্ছা অনুযায়ী। বাসরঘর শব্দটি লেখা সহ শিখাকে ফ্রেমবন্দি করলো রাজ। ক্যামেরা রেখে দিল টেবিলের উপরে। শিখাকে নামতে বলল অনুরোধের ঢঙে। শিখা শাড়ির কুচিগুলো আলগোছে খানিক তুলে আবারও নামলো। রাজ শিখার খুব গা ঘেঁষে দাঁড়ালো, কোনো দূরত্ব রাখলো না। মাঝখানে নিবেদিত কণ্ঠে বলল, প্রজাপতি, হুম। কিছুক্ষণ হতে আর কতক্ষণ বাকি? নিশি যে ফুরিয়ে যাচ্ছে। শিখা কেঁপে উঠল, আমতা আমতা করতে লাগলো, নিষ্পাপ শিশু লুকোচুরি ধরা পড়ার মতো। রাজ বলল, দেখো, সাপোর্ট দিচ্ছি আমি। ওহেক, আর একটু সাপোর্ট দিচ্ছি তোমাকে। তুমি স্যান্ডেল জোড়া খুলে নাও এবং আমার দুই পায়ের পাতার উপর ভর দিয়ে দাঁড়াও। কাজে এগিয়ে গেল, এবার ধরো আমায়। শিখা দোনমনো করতে করতে বিড়বিড়িয়ে বলল, আমার গুনাহ হবে আপনার পায়ে পাড়া দিলে। তখনও আপনি যে কাজ করেছেন আমার পায়ে, তা ঠিক হয়নি। আমি পারবো না, মাফ করবেন। রাজ হো হো করে রুম কাঁপিয়ে হেসে বলল, তুমি যেন আমায় জড়িয়ে ধরতে ইজি ফিল করো। এই তো, এই পন্থা। আর স্বামী স্ত্রীর কোনো কিছুতেই গুণা নেই। শিখা রাজের পায়ের নিচে বসে পড়ল, হাঁটুতে মাথা ঠেকিয়ে ভেজা গলায় বলল, পারছি না, ক্ষমা করুন। আমি কোনোদিন কোনো ছেলের সঙ্গে ফাজলামো করেও কথা বলিনি, কোনোদিন কোনো ছেলের হাত ধরিনি। আমার এই ছোট্ট জীবনে প্রথম অনুভূতি, প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, প্রথম স্পর্শ শুধু আপনি। তাই আজ হঠাৎ করে এসব আমি পারছি না, এ আমার জন্য অসাধ্য। রাজ শিখার দু বাহু ধরে দাঁড় করালো। শিখার অকপট স্বীকারোক্তিতে সে বেদবাক্যের মতো বিশ্বাস করলো। বলল, তুমি আমার দেবী। দেবীর স্থান হয় বুকে, পায়ে নয়। তোমার পুষ্পসজ্জায় উঠে যাও।
শিখা উঠে বসলো। রাজও পালঙ্কের উপর উঠে গেল। আধা শোয়ার মতো হয়ে দুই বালিশে হেলান দিল। এক হাত দিয়ে শিখার চিবুক ধরে বলল, তোমার রূপ মাধুরী দেখে লজ্জায় মুখ লুকাবে ওই সাত। তোমার মধুমুখা সুশীলিত অঙ্গ দেখে পাখিরা গাইতে ভুলে যাবে, ফুলেরা ফুটতে ভুলে যাবে। শিখার সরু দুটো তিত্তির করে কাঁপছে। আমার প্রথম স্বাদ পূর্ণ করতে পুরোপুরি ব্যর্থ হলে তুমি। এবার দ্বিতীয় স্বাদটা মেটাও, আমার কোলে মাথা রেখে শো একটু। কি হবে তাতে? ওরে বাস, আমার প্রজাপতির মুখে বোল ফুটেছে বসন্তের আমরা মুকুলের মতো। কি হবে? তোমাকে প্রাণ ভরে দেখব, নয়নকে সার্থক করব। রাজ শিখার গালের একপাশে নিজের 4 আঙ্গুলের পিঠ বোলাতে লাগলো উপর নিচ করে। তারপর একই কাজ শিখার 2 ঠোঁটের উপর করতে লাগলো। শিখার অনুভূতিরা শিরশির করছে। এক অজানা অচেনা সুখকর অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলেছে। সে আবেশে 2 চোখ বুজে ফেলল। শিখা টের পাচ্ছে রাজের হাত তার মুখ হতে গলার নিচে নেমে এলো। ব্লাউজের উপরের খোলা অংশে রাজের হাত অস্থিরভাবে ঘুরছে ডানে বামে। কি করছেন এসব? শিখার চমকানো ভাব দেখে রাজ থতমত খেয়ে হাত সরিয়ে নিল। কই কি করছে? শুরুই তো করতে দিচ্ছ না কিছু। শিখা উঠে বসলো। তার বুক ধরফর করছে। মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে অনবরত। তবুও শিখা মোটা কাতান শাড়ি, ভারী গহনা, সাজসজ্জার জন্য উসখুস করছে। রাজ বুঝতে পেরে বলল, অস্বস্তি হচ্ছে তোমার, বুঝতে পারছি, সব খুলে ফেলো। কি বলছেন আপনি? অদ্ভুত গলায় বলল শিখা। উফ, খুলে ফেলে বলতে চেঞ্জ করার কথা বলছি। শিখা হাত উল্টিয়ে গলার নেকলেস খোলার চেষ্টা করছে, পারছে না। রাজ শিখার পিঠ বরাবর বসে গলার নেকলেস, কানের দুল, মাথার টিকলি, ওড়নার সেফটি পিন খুলে দিল। সেগুলো টেবিলের ড্রয়ারে রাখলো। শিখা রাজকে ডিঙিয়ে পালঙ্ক থেকে মেঝেতে নামলো। অন্য একটা পরনের শাড়ি নিয়ে ওয়াশরুমে গেল। শাড়ি, পেটিকোট, ব্লাউজ চেঞ্জ করলো, মুখ ধুয়ে নিল। এসে পালঙ্কের উপর উঠে গেল, শুয়ে পড়ল। রাজও পাঞ্জাবি প্যান্ট চেঞ্জ করে শর্ট হাতার টি শার্ট ও ট্রাউজার পরে নিল। এক গ্লাস পানি খেয়ে বিছানায় উঠে বসলো। রাজ শিখাকে দেখছে উন্মাদনীয় চোখে। তার ভিতর জেগে উঠছে এক প্রেমিক সত্তা। সে যত্ন করে শিখার ঘাট থেকে চুলগুলো সরিয়ে নিল। ঘাড়ের খোলা অংশে নিজের শুষ্ক 2 ঠোঁট চেপে ধরল। তার ঘন উষ্ণ নিঃশ্বাস শিখা অনুভব করতে পারছে। সে শিখার ঘাড়ের পাশাপাশি ঠোঁট ঘষতে লাগলো মৃদু ছোঁয়ায়। শিখার ভিতর প্রচণ্ড ভাঙচুর হচ্ছে, নদীর পাড় ভাঙার মতো। রাজ একটু একটু করে সুখের নিঃশ্বাস নিতে চাচ্ছে শিখার অঙ্গ সুরভি থেকে। শিখার বুকে হাত রাখতে শিখা মৃদু চিৎকার দিয়ে ওঠে। রাজ, আল্লাহ থামেন, এমন করেন কেন? আবারও হকচকিয়ে গেল। শিখাকে কাঁধ থেকে চিৎ করে ফেলল। হতভম্ব গলায় বলল, এই প্রজাপতি, আমি রাজ, তোমার হাজব্যান্ড। তুমি কলেজ পড়ো, আমি ফুলসজ্জায় কি হয় জানো না? 1.5 বছর অপেক্ষা করেছি। এই রাতে তৃষ্ণে মারবে আমাকে? তারপর দুষ্টু মিষ্টি গলায় বলল, তুমি বেশ হালকা, আমার পুরো ভর নিতে পারবে না। তার চেয়ে তুমি সোজা হয়ে আমার গায়ের উপর উঠে শোতো, বুকে মাথা রেখে। শিখার হৃদকম্পন পারদের ন্যায় উঠানামা করছে। কাপা কাপা ঠোঁটে বলল, আমি মাফ করবেন। কি মুসিবত, তাহলে বাধা দিও না প্লিজ। আদর করতে দাও, ভালোবাসতে দাও। তুমি নামক দরিয়ায় ডুবুরি হয়ে নামতে দাও, করতে দাও মুক্ত ঝিনুক। শিখা লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। রাজ শিখার হাত সরিয়ে নিল। 2 হাতের আঙ্গুল থেকে শুরু করে শিখার বাহুর উপরিভাগ পর্যন্ত চুমু খেলো। সারা গাল ভিজিয়ে দিল চুমুই চুমুই। শিখার 2 ঠোঁট দখল করে নিল বেশ কায়দা করে। শিখা কাবু হয়ে যাচ্ছে। আধবোজা চোখে বিবশ কণ্ঠে বলল, লাইট অফ করছেন না কেন? আপনি অনেক বেশরম, নির্লজ্জ পুরুষ। আমি আর পারছি না। রাজ শিখাকে পুরোপুরি আবৃত করে নিল নিজের শরীর দিয়ে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল শিখাকে বুকের মাঝে। বলল, শহরে বাবুরা এমনই, নির্লজ্জ, বেশরম, রোম্যান্টিক, এবং তোমার ভাষায় আরও যা আছে তা। লাইট অফ হবে না আজ রাতে। চোরের মতো অন্ধকারে ভালোবাসবো কেন বউকে? বীরের মতো প্রলজ্জিত। শিখার দম বন্ধ হয়ে আসছে এক অকল্পনীয় সুখে। 2 চোখ বন্ধ রেখে সে নিজের অজান্তে রাজের চুলগুলো খামচি দিয়ে ধরল। পরক্ষণে রাজ গায়ের থেকে টি শার্ট খুলে ফেলল। ঘেমে যাচ্ছে বেশ। উন্মাতাল হয়ে শিখার সমস্ত কিছু দেখল নেশাগ্রস্ত চাহনি নিক্ষেপ করে। সে একে একে শিখার অতলান্তে হারিয়ে যায়। উন্মুক্ত করে ফেলে শিখা নামক স্বর্গের প্রতিটি দরজা। অস্ত্রধারী শক্তিশালী রাজার মতো তার সমস্ত ঢাল তলোয়ার নিয়ে অতর্কিত শুরু করে অভিশাপ যুদ্ধ। প্রথমবার, দ্বিতীয়বার বিপক্ষ ব্যক্তির বেয়ারাপনার জন্য অসফল হয়। তৃতীয়বার সফল হয় ঘণ্টাব্যাপী যুদ্ধ চালিয়ে। ততক্ষণে বিপক্ষ ব্যক্তির পরাজিত শরীর অসাড় নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়। নিদ্রায় ঢলে পড়ে 2 জন। সকালে ভেন্টিলেটরে বসা একজোড়া কবুতরের ডাকে শিখার ঘুম ভাঙে। একই, সে উঠতে গিয়েও পারছে না। তার পুরো শরীর এত ব্যথা করছে কেন, এত খারাপ কেন লাগছে তার? সে বুঝতে পারল কিছু। দেখলো রাজ বেঘরে ঘুমাচ্ছে। শিখা ব্যথায় নাক মুখ খিচিয়ে নামলো। তার চোখে পড়ল টেবিলের উপরে থাকা কাগজটার লেখা, ওয়াশরুমে স্যাভলন আছে, ইউজ করবে?
ড্রয়ারে 2টো ট্যাবলেট রাখা আছে, খেয়ে নেবে। শিখা লজ্জায় ঠোঁট কামড়ে ধরল, 2টো ট্যাবলেট খেয়ে নিল। কিসের জন্য, কেন খেতে বলল রাজ, এটা সে দ্বিতীয়বার ভাবল না। স্বামীর আদেশ তার কাছে শিরোধার্য। ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিল, এসে নামাজ পড়ল, কোরআন তেলাওয়াত করলো, রুমের সামনের খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ দৃষ্টি জুড়ে যা দেখছে সবই তার কাছে ভালো লাগছে, নতুন লাগছে। অন্যরকম সুখানুভূতি তার হৃদয় জুড়ে। ভোরের ওই স্নিগ্ধ হাওয়া, পাখির কলতান দুলে দুলে চলা একদল রাজহাঁস, রোজ দেখা মানুষগুলো, চেনা প্রকৃতি, চেনা গাছগুলো, আকাশ, মেঘপুঞ্জ সবই মোহাচ্ছন্ন চোখে দেখছে শিখা। একান্ত প্রিয়জনের সান্নিধ্য, নিবিড় আলিঙ্গন বুঝি এমনই সুখ দেয়, অপার আনন্দে ভরিয়ে দেয় বুকের ভেতরটা। হঠাৎ একটা কুকুরের বিকট আওয়াজে শিখা সম্বিত ফিরে পায়। সে রুমে গিয়ে দেখলো রাজ তখনও ঘুমাচ্ছে। শিখা নিস্তালায় চলে গেল, নয়তো সবাই কি ভাববে এই মনে করে। সে দেখলো সবাই তার ভেজা চুল ও তার দিকে এমনভাবে আর চোখে তাকাচ্ছে যেন এলিয়েন নেমে এসেছে পৃথিবীতে। সবার দৃষ্টিতে শিখা তার জন্যে ঈর্ষা, অবহেলা, অনাদর, অসম্মানের আবরণ দেখতে পেল। সেই সকালে হঠাৎ একটা অচেনা ছেলের আগমন ঘটল তালুকদার বাড়িতে। বরকত পা চালিয়ে এসে তার পরিচয় জানতে চাইল। অন্যরাও এগিয়ে এলো। ছেলেটি বলল, আমি সদর হাসপাতাল থেকে এসেছি। আজ ভোরে রাস্তার ওপরে জুবায়ের নামের একজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। ওনার মানিব্যাগ থেকে এই ঠিকানা পাওয়া গেল। আপনারা দ্রুত আসুন। আমেনা আল্লাহ গো বলে আর্তচিৎকার দিয়ে উঠল। অন্যরাও কান্নারত। শিখা প্রায় দৌড়ে গেল আমেনার কাছে। চাচি বলে ওনাকে জড়িয়ে ধরল, নিজেও কেঁদে ফেলল। এতদিনে সবকিছুর জন্য জুবায়ের উপর শিখার মনের গহীনে বেশ মায়া জমে গিয়েছে, যা শিখা এই মুহূর্তে উপলব্ধি করতে পারল। রাজের ঘুম ভেঙে গেল। বারান্দায় দাঁড়িয়ে থেকে ভার গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? চাচি কাঁদছে কেন? বরকত দোতলার বারান্দায় তাকিয়ে জোর গলায় বিষয়টা বলল রাজকে। রাজ নির্বাক হয়ে গেল। তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে নিচে নেমে উঠানের দিকে গেল। বলল, সবাই আল্লাহকে দেখেন কান্নাকাটি করে, আমি এক্ষুনি যাচ্ছি হসপিটালের দিকে। রাজ দোতলায় গিয়ে যত দ্রুত সম্ভব তৈরি হয়ে নিল এবং চিন্তিত স্বরে মনে মনে বলল, জবের রাতে চলে গেল, ভোরে অ্যাক্সিডেন্ট করলো। প্রেম ঘটিত কোনো বিষয় নাকি, না অন্য কিছু? এটা নিশ্চিত হতে হবে আমাকে। নিচে গিয়ে রাজ বরকতকে সঙ্গে নিয়ে সে অচেনা ছেলের সাথে হাসপাতালে চলে গেল। জুবায়েরকে দেখলো সিটে গিয়ে। আহত জুবায়ের চোখ বন্ধ অবস্থায় শুয়ে আছে সিটে। তার হাতে পায়ে গালে ব্যান্ডেজ করা, এক পায়ের হাঁটুর নিচে চামড়া ছিলে গিয়েছে, গালের এক পাশ ও হাতের চামড়া ছিলে গিয়েছে, তবে অল্প। রাজ ডাক্তারদের সাথে কথা বলে পুরো পরিস্থিতি জেনে নিল। মদ্যপ অবস্থায় ছিল জুবায়ের। এলোমেলোভাবে রোড ক্রস করতে গিয়ে একটা মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। অমনি ছিটকে পড়ে রাস্তার এক পাশে। কর্তব্যরত স্থানীয় পুলিশ খবর পেয়ে হাসপাতালে অ্যাডমিট করে তাকে। ডাক্তাররা জানালো দুর্ঘটনা মারাত্মক হয়নি, অল্পের জন্য বেঁচে গিয়েছে, রাস্তা ফাঁকা ছিল বিধায়। 4 দিন পর রিলিজ দেওয়া হবে পেশেন্টকে। তার মোটরসাইকেল থানায় রয়েছে। রাজ ডাক্তারদের অনুরোধ করলো জুবায়েরকে সুচিকিৎসা দেওয়ার জন্য। সে বরকতকে বাড়িতে পাঠালো যারা আসতে চায় জুবায়েরকে দেখতে নিয়ে আসার জন্য এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। সে থানায় গিয়ে জুবায়েরের বাইক বুঝে নিল, বাইক চালিয়ে বাড়ি এলো। বাইক রেখে সঙ্গে সঙ্গে আবার বেবি ট্যাক্সি নিয়ে চলে গেল হাসপাতালে। তার ব্যক্তিগত গাড়ি নিল না, প্রয়োজন নেই বলে বরকত বাড়ি এলো। তার সঙ্গে আমেনা, সুফিয়া, আদুরি ও তার 3 ভাবি গেল। সবাই দীর্ঘ সময় জুবায়েরের পাশে থেকে বিকেলে বাড়ি চলে এলো। তবে আমেনা ও রাজ রয়ে গেল রাত হওয়া অবধি। আমেনা রাতেও থাকতে চাইলো ছেলের শিওরের কাছে। রাজ থাকতে দিল না, তাকে বলল, চাচি বরকত থাকবে, ছেলে পেশেন্টের পাশে ছেলে থাকলেই সুবিধা, বুঝছেন? এটা সরকারি হসপিটাল, চিকিৎসা উন্নত। আপনি আমার সঙ্গে বাড়ি চলে আসুন, চিন্তার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ জুবায়ের সুস্থ হয়ে যাবে। আমি সকালে আবার আসবো হসপিটালে। রাজ চাচিকে নিয়ে বেবি ট্যাক্সি করে বাড়ির দিকে পথ ধরল। যেতে যেতে আমেনা আক্ষেপে সুরে রাজকে বলল, বাবা রাজ, সাসি এমনিতেই তোমার সঙ্গে একটু কথা কইতা, কিন্তু এখন হ্যাঁ চাচি, নিশ্চয়ই বলবেন। বিনয়ী কণ্ঠে বলল রাজ, বাবা তোমার আগ থেইকা ইজুয়াইরের লাইগা বউ খুঁজি, ওর মনেই ধরে না, নানান খুঁতে সব পাত্রী ক্যান্সেল কইরা দেয়। তার মতিগতি কিছুই বুঝি না। আমার মা জিগাইলো কোনো মাইয়ারে পছন্দ কিনা, তাও ঠিকঠাক উত্তর দেয় না। কত বাবা কি মুশকিলে আমি আসি। শোনো, জুবায়ের সুস্থ হইলে সে কেন বিয়ে করতে চায় না একটু জিগাইও। তুমি তো ওর কাছের জন, তোমারে খুইলা কইব সব, আমার দিলে কইতাছে না। আমেনা দীর্ঘশ্বাস ছেড়ে থামলো। রাজ তাকে বলল, চাচি আপনি ধৈর্য ধরুন, আমি জিজ্ঞাসা করব জুবায়ের বিয়ে না করার কারণ, জেনে আপনাকে জানাবো এবং বিয়ে করার জন্য বোঝাবো তাকে। আগে মূল সমস্যাটা জানতে হবে।
আমেনা নিজের রুমে চলে গেল। রাজ নিচে শিখার রুমে গেল, দেখলো শিখা চেয়ার টেবিলে বসা নোট করছে সম্ভবত। রাজ পিছন হতে মাথা ঝুঁকিয়ে শিখার ঘাড়ে লম্বা করে ফু দিল। শিখা কে বলে রাজ্যের বিরক্তি নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। রাজকে দেখে নম্র স্বরে, ও আপনি ভয় পাইয়ে দিলেন কেন? আমি দিলাম প্রণয়, তুমি পেলে ভয়। এভাবে করবো আমি তোমাকে জয়। কবি সাহেব, তুমি আমাকে যা মনে করবে আমি তা। খেয়েছো? হ্যাঁ আমরা সবাই খেয়েছি। ভেরি গুড, তুমি দোতলায় চলে যাও, আমি ভাত খেয়ে আসছি। আজও আপনার রুমে? না মানে। বোকার মতো কথা বলছো কেন? উপরে যাও বলছি। আদেশের সুরে বলল রাজ। শিখা মাথার আঁচল টেনে গুটি গুটি পায়ে দোতলায় চলে গেল। রাজ মায়ের রুমে গেল, জিজ্ঞাসা করলো, মা আপনি খেয়েছেন? হ খাইছি, তুই খায় নে। টেবিলে সব বাড়া আছে। জুবার কি হাল অহন? হ্যাঁ খাচ্ছি মা, ভালোর দিকে আছে, 4 দিন পর রিলিজ। ভালো হইলেই ভালো। এই পোলাও না কি একটা বদের বদ। কইছি আখিমনিরে বিয়া করব না। আমার মুখের উপর পোলা মানা কইরা দিল। জোর করে এসে ভয় না আম্মা, তবু আমি বলে দেখবো একবার। রাজের কথা সুফিয়ার ভালো লাগলো, বলল, তাহলে তো বহুত ভালো হয়। দেখ রাজি করাতে পারোস কিনা। রাজ ভাত খেয়ে উপরে চলে গেল, দরজায় পা রেখে দাঁড়ালো। দেখলো শিখা পালঙ্কের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে ম্লান মুখে। রাজ দরজা বন্ধ করে দিল, হাতে থাকা নাস্তার পিরিচখানা টেবিলে রাখলো। শিখার কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। শিখার 2 হাতের পিঠে চুমু খেলো, বলল, আমার চাঁদ মুখে অমাবস্যা নামলো কেন? কই না তো। বাসুটাতে ফুলগুলো শুকিয়ে গেছে না তাজা রয়েছে? বলো। শিখা পুরো রুমের দিকে নজর বুলিয়ে বলল, বেশ টাটকা। রাইট, সব ফুল একদম ফ্রেশ টকটক আনা হয়েছে। 3-4 দিনও এই ফুল এই বাসর ঘরে এমনিতে রবে। শিখা জিজ্ঞাসু চোখে রাজের মুখ পানে চায়। ফুল টকটকা থাকবে, যতদিন রাজবধূর বাসর হবে ততদিন। বাসর তো একদিনেই হয়। লাজুক স্বরে শিখা, রাজবধূর বাসর স্পেশাল, তাই পর্ব আকারে চলবে। কেননা দীর্ঘদিনের পেয়াসিত এই দেহ মন আজ হবে রোমাঞ্চময় পর্ব। শিখা লজ্জায় লাল হয়ে গেল। রাজ পরনের পোশাক চেঞ্জ করে নিল, পিরিচ থেকে একটা আঙ্গুর ফল নিয়ে তার মাঝ বরাবর কামড়ে ধরল। শিখাকে ইশারায় বলল তার মুখ থেকে বাকি অর্ধেক আঙ্গুর খেয়ে নিতে। শিখা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, মনে মনে আউড়ে নিল, কি লজ্জা কি লজ্জা। এই সুপুরুষটা শহরের মেয়েকে বিয়ে করলো না কেন? গ্রামের মেয়েরা কি এত অ্যাডভান্স নাকি? অগ্নিশিখা কি হলো? কালকে ফোন করছো কেন? শিখা দুরু দুরু বক্ষে রাজের ক্ষুদ্র স্বাদ মিটিয়ে দিল। থ্যাঙ্কস বলেই রাজ পিরিচ থেকে আবারও একটা রসগোল্লা শিখার মুখে পুরে দিল, বলল, এবার অর্ধেক রসগোল্লা বের করো, কামড়ে ধরো, কুইক। শিখা অস্বস্তি নিয়ে তাই করলো। রাজ অর্ধেক রসগোল্লা খেতে খেতে শিখার 2 ঠোঁটের নিয়ন্ত্রণ নিজের 2 ঠোঁটের ভিতর নিয়ে নিল। স্বাদ মিটিয়ে মুক্ত করলো শিখার অধর যুগলকে। শিখা ব্যথায় ঠোঁট চেপে ধরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, দেখলো রক্ত যাবার মতো হয়ে গেল তার গোলাপি আভার ঠোঁট দুটো। রাজ চট করে শিখাকে লম্বালম্বিভাবে কোলে তুলে নিল, নেশালো চোখে চেয়ে বলল, এই রাজবধূ মরুর বুকে ঝড় তুলবে বাসরের দ্বিতীয় রজনীতে। শিখার বুক উঠানামা করছে, গলার স্বর কম্পিত, চাহনি লাজুক, ভীরু, শুকনো ঢোক গিলছে অনবরত। তার শব্দরা এলোমেলো, কিছু বলতে পারছে না, তবুও জড়ানো গলায় দুটো শব্দ উচ্চারণ করলো। ছাড়ুন বলছি। রাজ মোহগ্রস্ত স্বরে বলল, তুমি তুলোর মতো হালকা, ফুলের মতো পবিত্র, তুমি শিশিরের মতো স্বচ্ছ, পাখির মতো ছুটন্ত। শিখা লজ্জা লজ্জা চাহনি এদিক ওদিক লুকাতে চায়। রাজ অনুধাবন করতে পারে, তবুও ছাড়ে না, বরং ঝাঁকি দিয়ে শিখাকে আরো মজবুত করে ধরে রাখে কোলের মাঝে। ওয়াশরুমের কথা বলে শিখা রাজের কোল থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রাজকে অন্যমনস্ক করার জন্য বলে, জুবাইর ভাইয়ের কি অবস্থা? ভালো আছে। চালাকি করছো আমার সাথে? পুলকিত চাহনিতে বলল রাজ। একটু একটু চালাকি তো করতেই হয়। রাজ তার ব্রিফকেস থেকে শিখাকে একটা স্লিভলেস নাইট ড্রেস বের করে দিয়ে পরতে বলল। শিখা ড্রেসটা মেরে ধরে দেখলো ভালো করে, টকটকে লাল রঙের ড্রেসটি দারুণ সুন্দর। শিখা দৃষ্টি অন্যদিকে রেখে বলে, এই খোলামেলা ড্রেস আমি পরবো না। কি পাতলা, হাতা নেই, সামনে পুরোটা কাটা, সব তো দেখা যাবে। দেখবো তো আমি, পরে আসো অসমে গিয়ে, দেখি না তোমাকে কতটা সুন্দর লাগে। তাহলে লাইট বন্ধ হোক, ডিম লাইট জ্বলুক। তাই হবে, যাও। স্বামীর আদেশ অমান্য করা অনুচিত, এই নীতিতে বিশ্বাসী শিখা ওয়াশরুমে ঢুকলো। রাজ ক্যাসেট প্লেয়ারে একটা অডিও ক্যাসেট প্লে করে দিল। ফুলসজ্জিত বিছানায় গিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। শিখা লাজরাঙা মুখে ওয়াশরুম থেকে রুমে আসলো, শুনতে পাচ্ছে মৃদুলয়ে বেজে চলা সুবীর নন্দীর বিখ্যাত সেই হৃদয় হরণ করা সঙ্গীত। শিখা রুমের একপাশে দাঁড়িয়ে রইল। রাজ আবেশিত চোখে শিখাকে দেখছে, যেন স্বর্গের কোনো হুড়পড়ি মত্তলোকে নেমে এসেছে। রাজ বলল,
সুবহানাহু, দূরে কেন মানবী, বুকে আসো। শিখা পালঙ্কের উপরে উঠে গেল, তার বালিশে শুয়ে গেল চুপটি করে। রাত চটজলদি উঠে রুমের সব বাল্ব জ্বালিয়ে দিল। আহ, বাতি বন্ধ করুন দোহাই। বিরক্তি নিয়ে অনুনয় স্বরে বলল শিখা। চোখে ঝাপসা লাগছে, তোমাকে ভালো করে দেখতে পাচ্ছি না। চোখ টিপে মুচকি হেসে বলল রাজ। রাজের কথায় ঝোঁক এবং চাহনিতে শিখা ভারী অপ্রস্তুত হয়ে পড়ল। নিজেকে ঢাকার জন্য বিছানার কোনো কাঁথা বা কিছুই খুঁজে পেল না। রাজ শিখাকে নিজের প্রশস্ত বক্ষ মাঝে জড়িয়ে ধরল, লোভনীয় চাহনি ফেলে বলল, যা খুঁজছিলে তা আমি সরিয়ে রেখেছি। জীবিত মানুষ থাকতে জ্বর বসতে কেন খুঁজছো? নিজেকে আবৃত করার জন্য? দেখো, তোমার আপাতমস্তক আর কেউ দেখবে না, পুরোটাই রেখে নিয়েছি। শিখা মনে মনে বলল, আপনি ভীষণ ফাজিল আছেন। রাজ এবার গম্ভীর স্বরে বলল, প্রজাপতি, তখন তোমার মুখ মলিন ছিল কেন? ভয়ে। কেন? যদি গত রাতের মতন ব্যথা দেন আজও তাই। তুমি এতই সফট, এত মিষ্টি, পুরোই মধু মধু, ইচ্ছে করে খেয়ে ফেলি। আচ্ছা, ব্যথার কাজে ডিস্টার্ব থাকুক, একজন ব্যথা পাবে বাকিজন আনন্দ পাবে, এটা বৈষম্য হয়। আনন্দ পেতে হয় সমান সমান। শিখা রাজের ঘন বাদামি রঙের লোমশ বুকে আদুরে বিড়ালের মতো নাক মুখ ঘষতে ঘষতে বলল, আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। তড়িতেই রাজ শিখা ঠোঁটের উপর নিজের তর্জনী আঙ্গুল চেপে ধরে। হেস, বাসর পর্ব রানিং আমাদের, উপভোগ করতে দাও মন ভরে। এর ভিতরে অন্য সব পালা বন্ধ। কথা আমারও আছে তোমার সঙ্গে। গত নিশীতে আমি আদর করেছি, রোমান্স করেছি, আজ তোমার পালা। নাও স্টার্ট, হারি আপ। আল্লাহ, কিভাবে? আমি এসব পারি না। নাও প্রজাপতি, কাল আমি তোমাকে যেভাবে যা করেছি এই কাজ তুমি এখন রিপিট করো আমার উপরে। কেবল ব্যথার কাজটাই বাকি থাকবে। হুম, আমার মতো করো করো। আমার মনে নেই। ওকে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। তোমার জড়তা কাটাতে হবে, রোমান্স করা শিখতে হবে আমাকে পরিতৃপ্তি করার জন্য। বলেই রাজ উঠে শিখার পায়ের কাছে গেল। মুখ ঝুঁকিয়ে নিতে শিখা আহ্লাদি সুরে বলল। রাজ মিটিমিটিয়ে হেসে সোজা হয়ে শুয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে ফিল করতে চাই নিবিড় সহ ভালোবাসবে এখন আমায়। শিখা ফাঁকি ঝুঁকি দিয়ে একটু আদর করলো, বলল, দেখো আমি কিভাবে আদর করে দিই তোমাকে, দেখো। আমি ভীষণ উপাস, মনের খোরাক মেটাতে দাও প্লিজ। শিখা স্বামীর আকুলতায় সায় দিল। রাজ শিখার পিনপিনে পাতলা জর্জেট নাইটির ভিতরে অভুক্ত প্রাণীর ন্যায় চেয়ে রইল। তর সইছে না তার। লাউয়ের ডগার ন্যায় তরতরিয়ে বেড়ে ওঠা শিখার উপচে পড়া যৌবনে রাজ দিশেহারা বেহুশ। তার সমস্ত অনুভূতি অবশ হয়ে আসছে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখা কষ্টসাধ্য, তবুও নিজের মনকে প্রবোধ দিল রাজ শিখার কথার গুরুত্ব দিয়ে। তাই সারা রাত্রি কেবল উপরের সুখটুকুই কুড়িয়ে নিল শিখার মাঝ হতে। কিন্তু শিখায় রাজের ঠোঁটের গভীর অতর্কিত স্পর্শ পেয়ে বেসামাল হয়ে উঠল। তোলপাড় শুরু হলো তার সারা অঙ্গে। বিছানার চাদর খামচে ধরে দলাই মলাই করে ফেললো। ব্যথার কথা স্মরণ করে নিজেকে সংযত রাখলো। রাজ শিখার নাজেহাল অবস্থা দেখে সুখে মাতোয়ারা হয়ে উঠল। তার পরের দিন সকালে জুবায়ের বাইক চালিয়ে শিখাকে নিয়ে রাজ হাসপাতালে গেল। উৎসুক গলায় বলল শিখা, শুধু বাইক নয়, আরও অনেক কিছু পারে নওশাদ তালুকদার রাজ। ধীরে ধীরে সব জানতে পারবে। পিছনে উঠে বসো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসো। শিখার দিকে দৃষ্টি তাক করে দুর্বোধ্য হেসে বলল রাজ। না, মামদো তো ভূতের নাম। হাসপাতালে গেলে রাজ জুবায়েরকে বলল, ভালো বোধ করছিস? শিখা আসছে দেখ। বলেই জুবায়ের শিখার দিকে এক পলক তাকালো। শিখা কিছু বলল না, টুল টেনে বসলো। পরক্ষণে জুবায়ের মুখ ঘুরিয়ে বেডের ওপাশ হয়ে গেল কাত হয়ে। একটুক্ষণ পর নার্স এসে ডাকলে জুবায়ের পুনরায় এপাশ হলো। নার্স তাকে দেখে চলে গেলে শিখা জিজ্ঞাসা করল, যে কোনো কিছুর ধকল কাটতে সময় লাগাটাই স্বাভাবিক। দুর্বল স্বরে বলল জুবায়ের। পাশে বসা থেকে রাজ শিখার দিকে চেয়ে বলল, তা তো অবশ্যই, শারীরিকভাবেও ভালো আহত হয়েছে, পুরোপুরি সুস্থ হতে সময় তো লাগবেই। জুবায়ের মনে মনে খেদ ঝেড়ে বলল, তা না হয় হব, কিন্তু আমার মনের উপর যে দুর্ঘটনা ঘটে গিয়েছে তা কি প্রাণ থাকতে আর কোনোদিন ভালো হবে রাজ? রাজ ও শিখা বাড়ি চলে এলো। রাজ আসতে বরকতকে বলল ভালো করে যেন খেয়াল রাখে জুবায়ের দিকে। জুবায়ের কাছে সার্বক্ষণিক পাহারাদারের ন্যায় নিযুক্ত রয়েছে বরকত। ঠিক সেদিন শেষ বিকেলে আচমকা রানীর গা গুলিয়ে এলো। সে রসুই ঘরের পেছনে গিয়ে হরহর করে বমি করে দিল। আদুরি ছাড়া কেউই তা দেখল না। সে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বড় ভাবি? ভাইয়া মারা গেল সেই কবে? তুমি এখন বমি করছো কেন? এই বমি কনসিভ করার বমি নাকি বলো? আমি যদি তোর এমন বিপদে সামাল দিবার পারি, তাইলে তুই আমার একমাত্র নন্নদি হইয়া এইটা সামাল দিবার পারবি না বোন? আর্তিস্বরে বলল রানী। তখনই ধূমকেতুর মতো শিখা তাদের সামনে উপস্থিত হলো। বলল, সব সময় সব বিষয় নাক গলানো উচিত নয়।
বই পুস্তক পড়ে এটা শেখো নাই? কণ্ঠে উষ্মা ঢেলে শিখাকে বলল আদুরি। এর প্রত্যুত্তরে শিখা যা বলল তা শুনে আদুরি ও রানী মূর্তির ন্যায় চেয়ে রইল শিখার মুখ পানে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।